চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বহুমাত্রিক একজন অভিনেতা, যার শুরুটা হয়েছিল মঞ্চ দিয়ে। কথা বলবো তার সাথে, জানবো তার জীবনের গল্পটা এবং এখন কি কি কাজ হচ্ছে সেটা নিয়ে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেতা মুকুল সিরাজ। শুভ সকাল, কেমন আছেন? দারুণ। আপনাকে পেয়েছি, আমাদেরও বেশ ভালো লাগছে। কারণ আমরা যেটা বলছিলাম দর্শকদের, যে বহুমাত্রিক কাজে আপনি নিজেকে নিজের যে আঙ্গিকে দর্শকদেরকে বারবার প্রমাণ করেছেন অভিনয় দিয়ে, যে আসলে দক্ষ অভিনেতা বা অভিনয় করার ধরনটা কেমন হওয়া দরকার বা ক্যারেক্টারটা কিভাবে ফুটিয়ে তোলা দরকার, সেই বিষয়টা আপনার মধ্যে কবে থেকে এসেছে বা অভিনয় জগতের শুরুটা কবে আপনার হয়েছিল সেটা একটু জানতে চাই। এটা হচ্ছে আমার পার্সোনাল ভিউ হচ্ছে এই ক্ষেত্রে প্রতিটা মানুষই কিন্তু অভিনেতা। হ্যাঁ, প্রতিটা মানুষের মধ্যেই অভিনয়ের এই সত্তাটা বিল্ট ইন করাই থাকে, এটা সৃষ্টির শুরু থেকেই। আপনি দেখবেন যে যেই মানুষটা অভিনয়কে একদম পছন্দ করেন না, একজন হুজুর, ওনাকেও যদি বলেন যে আচ্ছা ঠিক আছে আপনি এই জায়গাটা একটু অ্যাক্টিং করে দেখান, উনি হাসি মুখে জিনিসটা করার চেষ্টা করবেন। আমাদের যারা বক্তৃতা দেন, যারা নেতা, তারাও কিন্তু মঞ্চে অ্যাক্টিংটাই করে। সো অ্যাক্টিংটা আসলে সবার মধ্যে বিল্ড ইন করা আছে। সো আমার ভেতরে ওইটাই আছে, আমি শুধু সেটাকে পর্দায় প্রকাশ করার চেষ্টা করছি আর কি। কিন্তু আমরা যতদূর জানি যে আপনার শুরুতে আপনি একদমই ভাবেননি যে আপনি অভিনয়ে আসবেন, শখের বশে আসা এবং তারপর হয়ে যায় পেশা। এই জার্নিটা আপনার জীবনে কেমন ছিল? সেটা হচ্ছে যে শুরু থেকে অ্যাক্টিংয়ের প্রতি তো এক ধরনের প্রেম ছিলই, এক ধরনের নেশা ছিলই। আমার ব্যাকগ্রাউন্ডটা আসলেই এজেন্সি ভিত্তিক। আমি একটি মানুষের অনেক বড় এজেন্সির মার্কেটিং ম্যানেজার ছিলাম দীর্ঘ বছর। তখনও টুকটাক কাজ করতাম, থিয়েটারে কাজ করতাম। তখন একটা সময় মনে হলো রাকায়েত ভাই, গাজী রাকায়েত, উনি একদিন আমাকে ডেকে একটা কাজ করার জন্য বললেন। আমাকে ডেকে নিয়ে গিয়েছিলেন বাংলা ভিশনে, তখন শামীম সাহেব ছিলেন, উনি আমাকে পাঠিয়েছিলেন যে গাজী রাকায়েত ভাইয়ের কাছে যান। সেখানে গেলাম, ওনার হাত ধরে আমি প্রথম কাজ করা শুরু করি। এবং তখন কাজ করতে যে আমার প্রথম মনে হচ্ছে যে অ্যাক্টিংটা তো ভালোবাসার জিনিস, প্রেমের জিনিস, করা যেতে পারে। টুকটুক টুকটুক করতে করতে এটা ওই যে আপনি যেমন বললেন আমার পেশায় হয়ে দাঁড়িয়ে গেছে আর কি। বেশ, এবং সেই পেশা আপনি খুব ভালোভাবে করছেন এবং দর্শকরা আপনাকে বেশ পছন্দ করছে। এখন সম্প্রতি অনেকগুলো কাজ আপনার করা হচ্ছে, কোন কোন কাজ করা হচ্ছে এবং আগামীতে হাতে কি কাজ নেওয়া হয়েছে? আমি দুটো ওয়েব সিরিজ করছি এখন, যেটা ট্রেন্ডিংয়ের মধ্যে রয়েছে। আর আমাদের একটা সিরিয়াল যাচ্ছে দীপ্ত টিভিতে, যেটার নাম হচ্ছে রূপনগর, কাসির আহমেদের। আর প্র্যাঙ্কিং নামে একটি চ্যানেল আছে, সেই চ্যানেলের ইউটিউবের বেশ কিছু কাজ করছি আমরা। একটা সময় তো ইউটিউব নিয়ে আমরা একটু অ্যালার্জি ছিল সবারই, যে না আমরা ইউটিউবের কাজ করব না। কিন্তু একটা সময় আমরা পরে বুঝতে পারছি যে আসলে ইউটিউবটাই আসলে আমাদের মূল ধারাটা এখন ওই দিকেই চলে যাচ্ছে। জি, একদমই ওই দিকে চলে যাচ্ছে। তো ওইখানেও বেশ কিছু কাজ আমি এখন করছি এবং ওই কেন্দ্রিকই কিছুটা প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে কোনো একটা জিনিস আমরা দেখছি সাথে সাথে কিন্তু আমরা ইউটিউবের জন্য ওয়েট করছি, ইউটিউবে এটা কখন আসবে। বা এই সাথে আমরা এটাও জানি যে কিংবদন্তি হুমায়ুন ফরিদী স্যার, আপনি তাকে অনুপ্রেরণা হিসেবে ধরেন এবং তাকে আপনি বেশ পছন্দ করেন। ব্যক্তিগতভাবে আপনার কোন দিকটা ওনার সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে, যার কারণে আপনি ওনাকে এত পছন্দ করেন? প্রথম কথা হচ্ছে অ্যাক্টিংটা তো ঐশ্বরিক ব্যাপার। আর আমার কাছে সবসময় মনে হচ্ছে যে হুমায়ুন ফরিদী স্যার কোনোদিনই অ্যাক্টিংটা করেননি। আমি ওনার সাথে স্ক্রিন শেয়ার করতে পারিনি কখনো, কিন্তু একই নাটকে আমরা কাজ করেছি, কিন্তু আমাদের একসঙ্গে সিকোয়েন্স ছিল না। ওনার একটি কথা আমার খুব পছন্দ, উনি বলেছিলেন এক সময় যে তোমাকে বিশ্বাস করতে হবে তুমি এইটা, তুমি যখন রাজা করছো তুমি বিশ্বাস করবা তুমি রাজা, তাহলেই সেটা ঠিকঠাক হবে। তুমি যদি মনে করো আমি অ্যাক্টিং করছি, অ্যাক্টিংয়ের প্রথম মেথডই হচ্ছে অ্যাক্টিং না করা, তাহলেই সেটা ঠিকঠাক। আপনি যখনই মনে করবেন যে এটা আমার অ্যাক্টিং, তখনই সেটা ড্যামেজ হবে। এটা ওনার এই কথাটা আমি চেষ্টা করি মানতে, বিশ্বাস করার চেষ্টা করি যে আজকে যেমন আমি বিশ্বাস করে নিয়েছি যে আমি আপনার গেস্ট, সো আমি ওইভাবেই কাজ করার চেষ্টা করি। আচ্ছা, জীবনে তো বিভিন্ন ধরনের চরিত্র অভিনয় করেছেন, সবচেয়ে বেশি কোন চরিত্রটা এখন আপনার মনে দাগ কেটে আছে বা চ্যালেঞ্জিং লেগেছে? এটা আমি আরও কয়েকবার বলেছি, আরও মনে হয় যতদিন বেঁচে থাকবো ততবার আমি বলবো। সেটা হচ্ছে মাহফুজ আহমেদের একটি নাটক মাগো তোমার জন্য। ওইখানে আমি কাজ করেছিলাম মীর সাব্বিরের বড় ভাই। আমার মা ছিলেন ডলি জহুর। মীর সাব্বির হারিয়ে গেছেন, ডলি জহুর ছেলে হারিয়ে গেছে বলে পাগল হয়ে গেছেন। আমার বউ ছিল, বউর মরা বাচ্চা হয়েছে, এই জন্য বউ পাগল হয়ে গেছে। আমার মাকে আমি বেঁধে রেখেছি। ওই সময় একটা সিন ছিল 7 মিনিটের, যে আমি শুধু বারবার আল্লাহকে বলতে থাকি যে তুমি যে আমার সঙ্গে এরকম করলা,
আমার কি দোষ ছিল? এটা খুবই এখন পর্যন্ত যে কটা আমি কাজ করেছি, আমার ওই একটা দৃশ্য দেখলে আমার মনে হয় আমি বোধহয় অল্প একটু ভালো অ্যাক্টিং করতে পারছি, আমার মনে হচ্ছে সবসময়। এই সাথে এখন জেনারেশন নিয়ে যদি বলি, যে এখন জেনারেশন অনেকে কাজ করছেন এবং অনেক নতুন, কিন্তু আপনাদের সময় কতটুকু স্ট্রাগলিং পয়েন্ট গেছে সেটা একটু জানবো। নতুনদের জন্য কি স্ট্রাগলিং পয়েন্টটা কম নাকি বেশি? যেটা হচ্ছে নতুনদের সঙ্গে কাজ করার ব্যাপারে আমার সবসময় একটা পজিটিভ ধারণা আছে। যারা পুরনো ডিরেক্টর আছেন, পুরনো আর্টিস্ট আছেন, তারা তো সবসময় সম্মানের জায়গায় আছেন। নতুনদের সঙ্গে আমার ইদানিং নতুনদের সঙ্গে কাজ বেশি হয়। ওদের সঙ্গে কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি, ওরা না প্রচুর পড়াশোনা করে, আচ্ছা, প্রচুর মুভি দেখে, মানে গতানুগতিক ধারার মধ্যে ওরা নাই। ওরা যে এইটা মানে এরকম করতে হবে আগে দেখছি, এরকমই করতে হবে, ওটা ওই মনোটোনাস না, ব্যাপারটা মনোটোনাস না। ওরা এক্সপেরিমেন্ট করে। একটা সিন হয়তো করলো, আইসা আবার জিজ্ঞেস করে, ভাইয়া এই সিনটা যদি আরেকবার এইভাবে করি, অন্যভাবে আপনি কিছু মনে করবেন? এটা না আমার ভালো লাগে। আমি যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ডের লোক, আমার একটু এক্সপেরিমেন্ট ভালো লাগে। এই ছেলেপেলেগুলো যখন কাজ করে, আমি এদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি চাই আরও নতুনরা আসুক, আমি আরও বেশি করে নতুনদের সঙ্গে কাজ করি। আচ্ছা, সেই সাথে যদি আপনার কাজের কথা বলি, যে 1999 থেকে দীর্ঘ সময় আপনি নাট্যধারা, সেই সাথে পরবর্তীতে থিয়েটার করেছেন এবং এখন নাটকে খুব ভালো কাজ করছেন, এবং চাঁদের অমাবস্যা বা ঘরামির মতো নাটক আপনার জীবনে কতটুকু প্রভাব ফেলেছে, বা এই ধরনের কাজ আপনার চুজ করার ক্ষেত্রে কতটুকু সঠিক ডিসিশন ছিল? দেখুন, মঞ্চ হচ্ছে অলওয়েজই একটা স্কুল। আমি এটা বলবো না যে যারা থিয়েটার করেননি তারা ভালো অভিনয় করেন না। এমন অনেক অভিনেতাই আছেন যারা কোনোদিন থিয়েটার করেননি, কিন্তু থিয়েটারটা করলে হয় কি, বেসটা আমার মনে হয় একটু শক্ত থাকে। গতানুগতিক অনেক হিরোর মধ্যে আমার মোশাররফ ভাই একজন আছেন। আপনি দেখবেন মোশাররফ ভাই কিন্তু দীর্ঘদিন ধরে একটা জায়গায় দাঁড়ায় আছেন, কারণ হচ্ছে তার বেসটা শক্ত, কারণ সে থিয়েটারের মানুষ। থিয়েটার হচ্ছে আপনাকে শিখিয়ে দেবে ধৈর্যটা, আপনাকে শিখিয়ে দেবে এক্সপ্রেশনটা, আপনাকে শিখিয়ে দেবে লাইট নেওয়াটা, আপনাকে শিখিয়ে দেবে উচ্চারণটা, যেটা ক্যামেরার সামনে আপনার শেখার সময় নাই, আপনি সেটা শিখে আসতে হবে। আপনি মঞ্চের অভিজ্ঞতা যদি আপনার থাকে, আপনি যখন মঞ্চে পারফর্ম আমরা করি, আমরা কিন্তু মাথায় রাখি অডিয়েন্সের শেষ যে লোকটা বসে আছে সে যেন আমার সংলাপটা পুরোপুরি শুনতে পারে। তার মানে আমার ভয়েস কিন্তু ওই রকম, ওই ক্লিয়ারিটি আমার ভয়েসে আছে। আমি চাইলে ওই পর্যন্ত ভয়েস নিতে পারবো, কারণ আমার সেই প্র্যাকটিসটা আছে। থিয়েটার আমাদের সেই প্র্যাকটিসটা করিয়ে দেয়। আচ্ছা, এই থিয়েটারের কথাই যদি বলি, যে থিয়েটার আমাদের যদি বলি সংখ্যায় তুলনামূলক খুব একটা বেশি না, কম সংখ্যায় আছে। এই ক্ষেত্রে বাড়ানোর জন্য যারা আসলে নতুন আসছেন প্রজন্ম, তাদের শেখার উদ্দেশ্যে আরও বেশি ইনস্টিটিউশন বাড়ানো যায় কিনা, বা এই ধরনের পরিকল্পনা ইন্ডাস্ট্রিতে নেওয়া দরকার কিনা, কি মতামত আপনার? না, থিয়েটার যে কম তা কিন্তু না, বাংলাদেশে প্রচুর থিয়েটার আছে। যেটা হচ্ছে যে একদম লাইমলাইটের থিয়েটার বলতে গেলে 4-5টা নাম বা 10-12টা নাম বলবো তো আমরা, কিন্তু প্রতিটা মফস্বল শহরে ইদানিং আমি সেগুলো কি ইউটিলাইজ করা হচ্ছে প্রপারলি? হ্যাঁ, শিল্পকলা একাডেমি কিন্তু এখন এই ব্যাপারে বেশ একটা বড় উদ্যোগ নিয়েছে। আচ্ছা, নিয়েছে। হ্যাঁ, নিয়েছে। এবং প্রতিটা জেলায়, আমি ইদানিং এর কিছুদিন আগে কাজ করেছিলাম ফরিদপুরে। ওখানে একটা স্কুলে গেছি আমি, সেখানে গেছি যে ওইখানে থিয়েটার ছিল। ওরা যখন শুনছে যে আমরা শুটিং করতে গেছি, একদিন ওরা সন্ধ্যায় আসছে, এসে বলছে যে আমাদের কালকে রিহার্সেল আছে, যদি কিছু মনে না করেন, আপনাদের যাদের শুটিং নাই সন্ধ্যায়, আপনারা কি একটু দলে আসবেন আমাদের। যেহেতু আমাকে 2-1 মানুষ চেনে, ওদের মধ্যে হয়তো 50 জন শিক্ষার্থী ছিল, তার মধ্যে হয়তো 10 জন আমাকে চেনে। ওর জন্য ওইটা অনেক বড় ইন্সপিরেশন যে ঢাকা থেকে একজন আর্টিস্ট আসছেন, উনি তাদের রিহার্সেল দেখছেন, এদের অনেক বড় ব্যাপার। আপনি যে বললেন না থিয়েটার কম না, প্রতিটা মফস্বলে এখন থিয়েটার হয়। কারণ যারা একটু ধরেন সামাজিক হতে চায়, যারা একটু শিখতে চায়, তারা থিয়েটার কেন্দ্রিক হয়। আমি দেখেছি। ওই ইচ্ছে, চাহিদা, মানে ইচ্ছেটা থাকতে হয়, তাহলে তারা খুঁজেই নিতে পারে। একদম। আচ্ছা, এখন তো আমরা ওটিটি প্ল্যাটফর্মে আছি, যেটা আপনি বলছিলেন, প্লাস ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার যে একটা ট্রেন্ড। এক্ষেত্রে যে আপনারা মঞ্চ থেকে আসার পরে নাটকের দিক দিয়ে পরিবর্তন, ভিন্নতা কি দেখছেন, বা চরিত্রগত দিক দিয়ে, বা নাটকের? আমরা যদি আরেকটা কথা বলি, যে আমাদের কিন্তু ইন্টারন্যাশনালি বাংলাদেশের নাটকের একটা সুনাম রয়েছে, এবং বাংলাদেশের নাটকের যে ধারাটা, ঐতিহ্যটা, সেটার কিন্তু একটা অন্যরকম ধারা বজায় ছিল একটা স্টেজ পর্যন্ত। এখন কিন্তু বেশিরভাগ নাটক কিন্তু হিরো হিরোইন কেন্দ্রিক, এবং সেই বিচ্ছেদ আবার মিলন, ফানি ক্যারেক্টার, কন্টেন্ট, কিছু জিনিস। তো এই পরিবর্তনটা আসলে শুধু এই পর্যন্ত আছে নাকি আগামীতে হবে, বা আপনার কি মতামত রয়েছে এক্ষেত্রে? না, গল্পটা না আবার চেঞ্জ হয়েছে। একটা সময় ফ্যামিলি গল্প নিয়ে আমরা নাটক শুরু করেছিলাম, সেই নাটক নিয়ে পার্শ্ববর্তী দেশ, বিভিন্ন দেশ নিয়ে কথা বলতো। মাঝে ওই ট্রেনটা চলে আসছিল যে গল্পে 3টা ক্যারেক্টার থাকতো, একটা হিরো থাকতো, একজন হিরোইন থাকতেন, মাঝে যে কোনো একটা
ক্যারেক্টার থাকতো। এখন হচ্ছে ফ্যামিলি গল্পগুলো ফিরে এসছে, বেশ কয়েকটি নাটকের মধ্যে কিন্তু বেশ জনপ্রিয় হয়েছে কি আপনি দিন শেষে যখন একটু এন্টারটেনের জন্য পর্দার সামনে বসেন, আপনি কিন্তু দেখতে চান আপনার ঘরে কি হচ্ছে, মানুষ কখন গল্পটাকে ঠিকঠাক মতো গ্রহণ করে, যখন সে দেখে সে তার জীবনের একটা ছায়া ওইখানে দেখতে পাচ্ছে, তখনই মানুষ দেখে। কিন্তু আপনি যে শুধু হিরো হিরোইন আর একটা ক্যারেক্টার নিয়ে নাটক করেন, আপনার ঘরে মা থাকে না, বাবা থাকে না, ফুপু নাই, দাদা নাই, আছে তো। সো এই গল্পগুলো যখনই আমরা সাজিয়ে গুছিয়ে দেখানোর চেষ্টা করছি, এই গল্পটা শুরু হয়েছিল নাটকের নাম হচ্ছে আমার বড় ছেলে, অপূর্ব আর মেহজাবিনের একটি নাটক। এই গল্পটা আমরা কিন্তু বহুবার দেখছি, এই একই গল্প, কিন্তু এইভাবে দেখিনি, এইভাবে প্রকাশ করার ধরনটা দেখিনি, ওখানে মা আছে, বাবা আছে। এই গল্পটা তখন থেকে কিন্তু এই মানুষ আস্তে করে ঘুরে আবার ফ্যামিলি দিকে গেছে, নির্মাতা বুঝতে পারছে না এই টাইপের গল্প মানুষ খাবে, তখন থেকে কিন্তু আবার গল্পটা চেঞ্জ হয়েছে, এখন সেই ট্রেনটা চলছে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় যে আমরা দেখি যে প্রোডিউসার যিনি কাজ করছেন বা ডিরেক্টর দিয়ে সুন্দর মতো একটা গল্প লিখেছেন করেছেন, তারপর যে চরিত্রটা যাকে দেওয়া হয়েছে, এখানে সংলাপ বা যে চরিত্র অভিনয় করছে, যে হয়তো পারে সেই মানুষটা খুবই ফেমাস একজন আর্টিস্ট, তাকে দিয়ে কাজটা করানো হয়েছে, সংলাপ ম্যাটার করছে নাকি ভিশন ম্যাটার করছে, নাকি কোন প্লেসে করা হচ্ছে, কেমন ইনভেস্ট করা হয়েছে এখানে, সেটা ম্যাটার করছে? একটা নাটকে বা একটা যে কোনো গল্পে ম্যাটার করে কোনটা মুখ্য? একটা গল্পে মূল গল্পটাই ম্যাটার করে। ধরেন কথার কথা, আজকে এইখানে যদি মোশাররফ ভাই থাকতেন, তাহলে মোশাররফ ভাই যেইভাবে কথা বলতেন সেটা আমার চাইতে হয় 100 গুণ ভালো হতো, আমি যেটা বলছি 100 গুণ খারাপ হচ্ছে, কিন্তু আমি কিন্তু মোশাররফ ভাইয়ের মতো কোনোদিন করতে পারবো না, মোশাররফ ভাই কোনোদিন আমার মতো করতে পারবে না। গল্পটা যিনি ক্যারেক্টার প্লে করছেন তার মতো করেই গল্পটা হবে, আরাম করে হবে। আপনি যে গল্পটা যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন আপনার ভিউতে, আমি সেটা দেখতে পারবো না। আমার অ্যাক্টিং প্যাটার্ন, আপনার অ্যাক্টিং প্যাটার্ন ভিন্ন হবে। সেখানে আর্টিস্ট কখনো করে না, ডিফার করে না, মুখ্য না, গল্পটা মুখ্য। আসলে মোশাররফ করিম স্যার যেভাবে তার জায়গাটা তৈরি করেছেন, সেই জায়গাতে সবাই আসলে তার ভক্ত এবং সবাই তার কাজ পছন্দ করেন। এই ক্ষেত্রে আরেকটি বিষয় যেটা হয় যে দেখার যে ধরনটা আমরা দর্শকদেরকে যেটা দিই, যেমন ফানি কিছু কন্টেন্ট এবং ভাইরাল কিছু কন্টেন্ট, নেগেটিভ কন্টেন্টগুলো কিন্তু দর্শকরা বেশি পছন্দ করে, আই ডোন্ট নো, বাট তাদের ওখানে ভিউজ বেশি থাকে এবং এই ধরনের কন্টেন্ট কিন্তু তৈরি হচ্ছে যদি আমরা দেখি, এবং সমালোচনা আলোচনা অনেক কিছু হয়। যেমন সিনেমাতে দেখা যায় যে কিছু দর্শক বের হয়ে বলছেন ভালো, কিছু দর্শক বলছেন না, এই ধরনের মুভি বাচ্চাদেরকে দেওয়া দেখার মতো না। তো এই যে বিভিন্ন ধরনের মতামত, এই ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে কোনো এফেক্ট করে কিনা? আমি তো ইন্টারভিউটার পক্ষেই না। আমাদের গল্পে বা আমাদের সময়টায় ধরেন একজন রাজ্জাক সাহেব আমি কোনোদিন দেখিনি সামনাসামনি, একজন জসিম সাহেবকে আমি কখনো সামনাসামনি দেখি নাই, একজন সালমান শাহকে আমি কখনো সামনাসামনি দেখি নাই। ইনি আমার কাছে স্বপ্নের মতো। আর এখন হচ্ছে যে আমাদের সিনেমার শেষ হইলে হলের বাইরে আমার হিরোগুলো যা দাঁড়ায় থাকে, হিরোইনগুলো যা দাঁড়ায় থাকে, আবার গল্প বলে যে কিছু আমি জায়গা পাচ্ছিলাম না, সিঁড়িতে বসে সিনেমা দেখেছি। আপনি কেন সেখানে যা দাঁড়াবেন ভাই? আপনার এই লোকজন স্বপ্নে দেখবে, আপনার একজন ভাববে আপনি তো হিরো। আমি সিনেমার কথা বলছি, নাটকের কথা বলছি না, কিন্তু সিনেমার কথা বলছি। একজন হিরো যখন আমজনতার সাথে মিশে যাবে না, সে তখন হিরো থাকবে না। এটার একটা আলাদা প্যাটার্ন আছে, একজন মোশাররফ করিমরে আমি জানি না আপনি দেখছেন কিনা কখনো মোশাররফ ভাইরে দেখে লোকজন অজ্ঞান হয়ে গেছে, এটা আমার চোখের সামনে হয়েছে। মোশাররফ ভাইরে দেখে একটা ছেলে অজ্ঞান হয়ে গেছে, এটা আমার চোখের সামনে, আমি 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 রাজসাক্ষী। সেটা কেন হয়েছে? উনি ওই জায়গাটা তৈরি করছেন। আমার দেখে অজ্ঞান হয়? আপনি আমার কথা বাদ দেন, বেক্সিমপুরে চাকরি করেন 50,000 লোক, বেক্সিমপুর মালিক হচ্ছেন সালমান এফ রহমান সাহেব। সালমান এফ রহমান সাহেবের টাকায় সংসার চলে অনেকের। সালমান এফ রহমান সাহেবরে দেখে তার কোনো কর্মচারী অজ্ঞান হয়ে গেছে, আপনি শুনছেন কোনো দিন? কিন্তু মোশাররফ করিমরে দেখে একটা ছেলে অজ্ঞান হয়ে গেছে, এটা অ্যাচিভ করছে সে। এটা প্রেম, এটা ভালোবাসা, এটা পয়সা দিয়ে হয় না। অবশ্যই ভালোবাসা সম্মান কখনোই বসা একদমই না। অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার একজন মানুষ আপনি, চমৎকার কথা বলেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, এটিএনকে ধন্যবাদ। এটা আমার মনে হয় এটিএনে আমার প্রথম ইন্টারভিউ, ক্যারিয়ারের একটা অনেক বছর পর ইন্টারভিউতে এটিএন আমাকে দেখেছে, এই জন্য এটিএনের সকলকে, স্পেশালি নন্দিনীকে ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো।
জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।